জি, দর্শক, ও আপনার মধ্যে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে সাম্প্রতিক ভাবনা প্রোগ্রামে পিতৃতান্ত্রিক সমাজে পরিবার এবং সামষ্টিক ক্ষেত্রে মায়ের গুরুত্ব, মায়ের ভূমিকা, মার ভূমিকা, এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট রাজনীতি এবং গবেষক জনাব মোহাম্মদ নাসিম মাসুম। যুক্ত হতে চাচ্ছেন ডক্টর আব্দুল্লাহ শরীফ সাকিব। আমি মোহাম্মদ মাসুম আপনাকে আমাদের পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি ডক্টর আব্দুল্লাহ শরীফ আব্দুল্লাহ সাকি, আপনি শুনতে পাচ্ছেন? আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? একটু ডেকে বলুন স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আমি শুনছি। আমি আজকে আমাদের ডিফারেন্ট বিষয় আন্তর্জাতিক মা দিবসে পিতৃতান্ত্রিক সমাজে পরিবার এবং সমাজে মার গুরুত্ব এবং ভূমিকা এবং আমাদের সমাজ ব্যবস্থায় মার গুরুত্ব এবং ভূমিকা, এই বিষয়ে আপনাকে সম্মানিত অতিথি হিসাবে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আমাদের এই পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পরিবার এবং সমাজে মার ভূমিকা এবং গুরুত্ব কোন কোন পর্যায়ে আমরা দেখতে পাই এবং সমাজের বর্তমান এই পর্যায়ে আধুনিকায়ন সমাজের পরিবার এবং সমাজে গুরুত্ব আমাদের চাই, এ বিষয়ে আপনার বক্তব্য উপস্থাপন করছেন। আমাদের তো এই যে পরিবারটা পিতৃতান্ত্রিক, পুরুষতান্ত্রিক না পিতৃতান্ত্রিক, সেই হিসাবে যে আমাদের এখানে তো বহু কাল থেকে আমাদের সংসারের হাল ধরেন পুরুষ, উপার্জনক্ষম ব্যক্তি পুরুষ, এবং একটা একটা প্রধান বিস্তার হয়। ফলে এই যে বিষয় লেখাপড়া, স্বাস্থ্য, অন্যান্য ব্যাপারে অনেক সময় অনেক পরিবারে আমাদের সেই পারস্পরিক মতামত শ্রদ্ধার সাথে গ্রহণ করা, এগুলো কিন্তু কম ছিল, কিন্তু এখন অবস্থা বদলাচ্ছে। শিক্ষার হার এটা উল্লেখযোগ্য পরিমাণে বাড়ায়, এটা এটা এখন আসছে। মার অবস্থানটা কিন্তু শুধুমাত্র তার মানে লাইফ পার্টনার পুরুষ বদলাই দিতে পারবে না। মাকে যে তার অবস্থান দেওয়ার জন্য সন্তানদের একটা বিরাট ভূমিকা আছে, সন্তানের একটা বিরাট ভূমিকা আছে। তো সে কারণে সবাই মিলে তাদেরকে যদি একটা একটা অবস্থানে আনা যায়, আমাদের একটা পুরনো থেকে বেরিয়ে আমরা মহিলা হলেই যে ভাবতে হবে সে একটা মা কিংবা সে একটা স্ত্রী কিংবা সে একটা বোন, এটা কিন্তু সঠিক না। শুধু মেয়েদের ক্ষেত্রে এই কথা না। আমার কথা যখন আসবে, আপনি কি আগে ভূমিকায় বলেন যে উনি একজন বাবা কিংবা একজন ছেলে কিংবা একজন ভাই, এটা তো বলেন না। তো পুরুষ যদি পরিচয়ের শুরুতেই ট্যাগ না হইতে হয় বাবা ছেলে কিংবা এই হিসাবে কোনোভাবে হিসাবে সমাজে ইন্ডিভিজুয়াল পার্সন, সেটা গুরুত্ব মানে আমরা বলে যাচ্ছি যে এই সমাজে সমাজটা চালাবে পুরুষ, ছেলেরা। এখানে মেয়েরা থাকবে, তারা মা হিসাবে থাকবে, বোন হিসাবে থাকবে, স্ত্রী হিসাবে থাকবে। সো দিস ভেরি কনসেপ্ট, এটা আমাদের তাদেরকে আমার এই কমিউনিটির একটা, আমার সমাজের একটা, পরিবারের একটা একটা একক আলাদা সত্তা হিসেবে গ্রহণ করতে হবে। নারীর ভূমিকার প্রতি আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা আমরা নারীকে দেখতে চাই মায়ের ভূমিকায়, বোনের ভূমিকায়, স্ত্রীর ভূমিকায়। তার অন্য ভূমিকাগুলো যেন মনে হয় এটা তার জন্য না। একেবারেই আলাদা আলাদাভাবে চেষ্টা করে যারা এইসব পজিশনে গেছেন তাদের জন্য হয়তো আলাদা, আপনি সংসদে দেখেন সংরক্ষিত আসন, আপনি মনে করতেছেন না তার নর্মাল আসনে দেওয়া যায়, তাকে আপনি একটা সংরক্ষিত আসনে দেখতেছেন। আপনি
পৌরসভায়, ইউনিয়ন, ইউপিতে সব জায়গায় সংরক্ষিত আসন চালু করে তার একটা মনে করা হচ্ছে যে তার জগৎটা আলাদা, সে মূলধারায় না। তো এই কনসেপ্টটা আমাদের মাইন্ডসেটের মধ্যে আছে, আমাদের লেখাপড়ায়, আমাদের পাঠ্যক্রমে একটু বদলাই আনতে হবে এবং এই মহিলা শব্দটা ব্যবহার কমাই ফেলা উচিত, তাই না? আমরা 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 তো একটা একটা ব্যক্তি হিসেবে যে বিএনপি অনেকদিন ধরে 4% কথাটা চালু করছিল, এটা আমার খুব ভালো লাগতো। 4%, এখন আবার চেয়ারম্যান হয়ে গেছে 4%। তো এই 4% মানে কি? যিনি চেয়ার করতেছেন উনি একটা ব্যক্তি, একটা ব্যক্তিত্ব। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আর কি। এবং পুরুষতান্ত্রিকতার সমস্যাও আছে, পুরুষতান্ত্রিকতার সমস্যা আছে কারণ পুরুষ সদস্যরা, পরিবারকেও যদি আপনি ধরেন, পুরুষ সদস্যরা, শুনতে পাচ্ছেন চাচি? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ। তো এখন এই 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 এখানে কেন বলা হচ্ছে, এটা হচ্ছে যে আপনি ধরেন, আপনি আপনার আপনার এখন তো আপনার মায়ের পরিচয় মেইন পরিচিত হয়ে উঠতেছে আস্তে আস্তে, কিন্তু একসময় তো বাবার পরিচয় সেটা একটা বড় ইয়ে হতো। এই জিনিসগুলা আমাদেরকে বদলানো দরকার আর কি। মেয়েদের এই যে বর্তমান সময়ে কন্ট্রিবিউট করা, আপনি আপনি পারিবারিক ক্ষেত্রে যদি ধরেন, পরিবারে তো আমরা বাবারা থাকি না বলা যায়, ডন্ট টু ডাস্ট বাইরে থাকি, তাই না? তাহলে পারিবারিক ব্যাপার মেয়েদের উপর ঠেলে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এবং সেখানে যে ফ্যামিলি কার্ড সিম্বলিক্যালি মেয়েদের দেওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি অবস্থাপন্ন হাতে গোনা পরিবার বাদ দিলে পরিবারটা টাইনা টুনা চালায় কিন্তু মহিলারা, চালায় কিন্তু মহিলারা। তাদের কাছে কার্ড, আমাদের এনজিওদের অনেক অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু ক্ষমতায়নের মাধ্যমে, অর্থায়নের মাধ্যমে নারীদের যে আগাই আনা, সেটা কিন্তু আপনি ধর্ম নিয়ে যারা কাজ করেন, নারীদের ধর্মীয় দৃষ্টি, তাদের জন্য আমি বলবো যে আমাদের দেশে যেভাবে মেয়েরা শিক্ষায় এগিয়ে আসছে, কর্মে এগিয়ে আসছে, পর্দার সংখ্যাও বাড়ছে, কিন্তু কোনো মতেই ধর্মীয় আচরণের সাথে আপনার মানে নারীর ক্ষমতায়ন কনফ্লিক্ট হচ্ছে না। কোনোভাবেই কোনো ধর্মভিত্তিক দল নারীর কর্মসেবা 5 ঘন্টা করা, নারীর কর্মকে ডিসকারেজ করা, কিংবা এরকম কোনো মাসলা বা ফতোয়া দেওয়া যে মেয়েরা সব কাজ করতে পারবে না, এটা একদম ঠিক না। খুব লিমিটেড ছাড়া এটা কিন্তু এই সমস্যা কিন্তু নাই, পারবে না এমন কিছু নাই, বরং ছেলেদের সব কাজ মেয়েরা পারবে, কিন্তু অধিকাংশ ছেলেরা যদি অ্যাবসলিউটলি কোনো একদিনের জন্য রান্না বান্না দিতে হয়, সারা পৃথিবীর একটা বেদাল হয়ে যাবে, আর বাংলাদেশ তো এবারে হয়ে যাবে। একদিন যদি বলে আজকে ছেলেরা রান্না বান্না করবে, থাকবে কি বলে? এই এই জিনিসগুলো আমাদের খুব খেয়াল করতে হবে। আমাদের দেখেন প্রাইমারি শিক্ষা একটু ছেলেদের রাখাই উচিত, পৃথিবীর কোথাও রাখে না। পুরা প্রাইমারি শিক্ষাটা মেয়েদের উপর দিয়ে দেওয়া উচিত। তারা বাচ্চাদের সাইকোলজি ভালো বুঝে, অনেক কাজ আছে। নার্সিং ধরেন, আপনি একটা হাসপাতাল বা নার্স ছাড়া চিন্তাই করা যায় না। যেভাবেই দেখুন না কেন, বাংলাদেশে এখনো এই নার্সিং পেশাটা কেমন যেন একটু মনে হয় যেন একটু একটু খারাপ পেশা, বাইরে কোথাও এই জায়গাটা নেই, কোথাও এই জায়গাটা নেই। তাহলে এই জাতীয় পেশাগুলো তো মেয়েদের একটা, আর্মি যখন মানে মেয়েদের রিক্রুটমেন্ট শুরু হলো, এখন দে আর ডুইং ফাইন, তারা অনেক ভালো করতেছে, অনেক ভালো করতেছে। তাই এখানে আমরা একটা স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখলাম, বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুল পর্যায়ে শিক্ষার আপনার মেয়েরা এখন 57, ছেলেরা আছে আপনার বাকি 40। শিক্ষা বেশি বেড়ে গেছে, মানে তাদের জব বেশি হওয়া উচিত, তাদের জব এখন বেশি এবং হবে বেশি। আপনি বলতে পারেন মাদ্রাসা মাদ্রাসা এত বেশি বালিকা মাদ্রাসা হয়েছে দেশে, খবর নিয়ে দেখেন। ফলে এই যে বাড়তি অবস্থা, আমি মনে করি যে এটা আমাদের জন্য খুব ইতিবাচক। দেখেন, আমাদের অভিজ্ঞতা যে বহু পরিবারে এই বাবারও বর্তমানে বাচ্চারা কিন্তু মাকে হাতে ধরে, মাকে জড়িয়ে ধরে অবলম্বন করে বড় হয়ে উঠেছে, কিন্তু মা নাই, বাচ্চারা মানুষ হওয়া খুবই কঠিন। এটা খুবই খুবই বিরল ঘটনা যে মা নাই, চলে গেছেন দুনিয়া থেকে, এতিম বাচ্চারা বা শিশু, কিন্তু অনেক অনেক সমস্যা হয়। ফলে এখানে আমাদের
মেয়েদের ক্ষেত্রে আমি বলবো, মা দিবসের ক্ষেত্রে আমি বলবো যে আমার মা, তিনি যদি আলোকিত হন, তিনি যদি শিক্ষিত হন, তাহলে কিন্তু তিনি ভূমিকা পালন করতে পারবেন। আমাদেরও দৃষ্টিভঙ্গি বদলাইতে হবে। মাকে মা হিসেবে দেখলে হবে না, তাকে একটা একটা স্বতন্ত্র ব্যক্তিসত্তা হিসেবে দেখতে হবে, তাকে একটা পার্সন, ইন্ডিভিজুয়াল পার্সন হিসেবে দেখতে হবে। সেটা আমাদের মাইন্ডসেট থেকে সরাতে হবে যে এটা একটা আলাদা মহিলা, মানে সমাজের একটা আলাদা কিছু না। তারা আমাদের মূলধারায় আছেন এবং তারা ইকুয়াল পার্টনার। আপনি ফ্যামিলির লাইফ পার্টনার ব্যবহার করেন, এটা আমি ইতিবাচক দিক দিয়ে যেভাবে শিক্ষায়, এমনকি মাদ্রাসা শিক্ষায় আমাদের এখানে মেয়েরা বর্ধিত হারে আসছে। আমি মনে করি এই শিক্ষিত মেয়েরাই তো আমাদের মা হবে, তাদের সন্তানরা হাতে তৈরি হবে। এবং তাদের সন্তান কারা হবে? স্কুল কলেজে যারা লেখাপড়া করে, যে মায়েরা, যে মেয়েরা, তারা তো শিক্ষক হিসাবে ভালো পারফরমেন্স করতেছে। সেই জন্যই কিন্তু নেপোলিয়ন বলছিলেন যে আই ওয়ান্ট মাদার টু গিভ ইউ আ গুড নেশন। আমাকে তোরা ভালো মা দেব, আমি একটা ভালো জাতি উপহার দেব। এবং আমাদের সেজন্য আপনি ধরেন যে একটা একটা যে সমাজ, একটা সমাজে যদি আপনার দুইটা আপনি পুরুষ মহিলা নিয়ে একটা সমাজ হয়, এবং আমার মায়ের যে অংশটা মহিলারা, তাদের পুরুষদের মধ্যে সুযোগ সুবিধার সাম্য না থাকে, এতে কিন্তু ফলভোগী কার হবে? সন্তানরা হবে, তাই না? ফলভোগী সন্তানরাই হবে। আমাদের একটা পরিবারের একটা নিঃশ্বাস হচ্ছে মা, একটা প্রশ্বাস হচ্ছে বাবা। আমরা যেরকম আমাদের আমাদের পরিবার মনে করেন শ্বাস প্রশ্বাস নিয়ে আমার পুরাপুরি তেমনি পরিবারে কিন্তু একদিকে মা এবং বাবা মিলে একটা পরিবার। রাষ্ট্রেও কিন্তু নারী পুরুষের নজর দিচ্ছে যে নারী পুরুষের একটা সাম্যের কথা বলছেন, সেটা যত বেশি হয় রাষ্ট্রের যে আপনার মেধা, মননশীলতা, প্রজ্ঞা, বুদ্ধিমত্তার সাথে আপনার যে স্নেহ মমতা দরকার, এটা পুরুষতান্ত্রিক সমাজে না হয়, যদি একটা মানুষতান্ত্রিক সমাজ হয়, মানবতান্ত্রিক সমাজ হয়, এবং নারী পুরুষের মিথস্ক্রিয়ার যে প্রভাবটা থাকে, সবাই মিলে আমরা আমাদের 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 আমরা জাতি গঠন করব। সেই মিথস্ক্রিয়া একটা ভালো তারেক রহমানের কথা বলতে পারি আমরা। বাংলাদেশে তারেক রহমানের উদাহরণ দিই, তার মা ছিলেন প্রধানমন্ত্রী 3 বার, এবং তিনি রাষ্ট্রপতি লড়াই করেছেন বহুবার। আবার অন্যদিকে তার বাবা শহীদ জিয়া রাষ্ট্রপতি ছিলেন, বহুদলীয় গণতন্ত্র করছেন। আপনি লক্ষ্য করেন, এটি তার উপর একটা প্রভাব পড়ছে। তার যে বাবা এবং মায়ের যে গণতান্ত্রিক মূল্যবোধ, এটি তার উপর একটা প্রভাব পড়ছে। এটাকে রাষ্ট্রতন্ত্র বললে হবে না। আপনি আমাদের যৌথ পরিবার প্রথা তো ভেঙে গেছে। একসময় যৌথ পরিবারে মায়ের অবস্থান, মায়ের গুরুত্ব, মায়ের মর্যাদা এবং পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পিতার পাশাপাশি মায়েদের বড় ধরনের ভূমিকা ছিল, গুরুত্ব ছিল, তাদেরকে অগ্রগণ্য বা প্রাধান্য দেওয়া হতো। এখন যৌথ পরিবার প্রথা তো ভেঙে গেছে, এখন তো পরিবার প্রথা ছোট হয়ে গেছে। সেখানে নারীর অবস্থান, নারী মর্যাদা, গ্রামীণ সমাজে নারী তো কোণঠাসা হয়ে গেছে। এটা একটা কর্নার পজিশনে চলে গেছে গ্রামীণ সমাজে। এইটা এইটা আমাদের এখানে পরিবারগুলো হয়ে গেছে। আমার 7 ভাই ছিলেন, একজন মারা গেছেন, ওরা বাকি 6 জন আছে, সবাই অ্যাডাল্ট, 60-এর কমে আর কেউ নাই আমরা। তা আমাদের বড় বোন মারা গেছেন, উনি কলেজ শিক্ষক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলায় মাস্টার্স ছিলেন। তো এরপর থেকে আমার এক বোন স্বাধীনতা প্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল নুরুন নাহার। তো আমার ভাই একজন হচ্ছে বিখ্যাত আপনার সার্জন। আমরা কিন্তু 7 জন ছিলাম। 7 জনের একটা সুবিধা হলো, এই মাকে বাবাকে আমরা। ধন্যবাদ, আপনি কিছুক্ষণ থাকুন। আমি মোহাম্মদ মাসুম আপনার কাছে আসছি। মোহাম্মদ মাসুম শুনতে পাচ্ছেন? জনাব মোহাম্মদ মাসুম শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, মিস্টার ট্রাম্প ইরানকে আবার চাপ দিচ্ছেন আমেরিকার শর্ত মেনে নেওয়ার জন্য ইরানকে, মিস্টার ট্রাম্প। সেক্ষেত্রে ইরান বলতেছে যে আমেরিকার কোনো কন্ডিশনাল পজিশন তাদের পক্ষে মানা সম্ভব নয়। এখন ট্রাম্প বলতেছেন আবার অপারেশন প্রমিসড
দিকে তিনি যেতে চাচ্ছেন। যদি আমেরিকা ইরান কোনো কন্ডিশন না মানে, তাহলে আবার নতুন করে আমেরিকা তার অপারেশন প্রমিসে যেতে চান। এই বিষয়টা কিভাবে দেখছেন স্যার? আমেরিকা আমেরিকা কোন আমি দিকে তো যেতে পারে? আমি তো আমি তো আমি তো মনে করি না যে ট্রাম্প আর এখন ধমক দিয়ে কিছু আদায় করতে পারবে। আপনাকে যদি টেবিলের সন্দেহিত পোস্ট হয়, ইরানের তো একটা অ্যাডভান্টেজ আছে এখন। ইরানের তো একটা অ্যাডভান্টেজ আছে। ইরান উপসাগরীয় প্রতিটা দেশ হামলা করছে মার্কিন স্থাপনায়, সামরিক স্থাপনায়। কেউ কিন্তু জবাব দেওয়ার কোনো চিন্তা করে নাই। জাপানের মতো দেশ, তার 90% তেল যায় হরমুজ প্রণালী নিয়ে। সে এখন ইরানের সাথে ডিল করতে চাচ্ছে। চীনের 90% তেল যায় হরমুজ ইয়ের সাথে। যেই অঞ্চলে হরমুজ প্রণালী অবস্থিত এবং তার পাশের যে আপনার ভারত মহাসাগর, আরো দূরে জাপান, এরা তো সবাই এদিকেই ট্যাগ হচ্ছে। সুতরাং ট্রাম্প কি করবেন? আপনি আপনি ধরেন একটা কথার কথা, এই মুহূর্তে ইরানের ভিতরে আক্রমণ করবেন। ওদের তো মিসাইল এবং ড্রোন রেডি মিডল ইস্টের বিভিন্ন ডেস্টিনেশনে। কোনো একটা দেশও কিন্তু প্রতিবাদ করে নাই। ফলে তারা কিন্তু ডাইজেস্ট করে নিয়েছে ইরানের অ্যাটাক, সমালোচনা করছে, অ্যাটাক করছে। ট্রাম্পের হাতে কি আছে? তো ফরমুজ প্রণালীতেও আমেরিকান জাহাজকে আমরা যেটা একেবারে নিবিড় পর্যবেক্ষণ করে দেখছি, সেগুলো টিকতে পারতেছে না, সেগুলো আর টিকতে পারবেও না। আমেরিকান সিনেট সেখানে প্রতিরক্ষা মন্ত্রী কনভিন্স করতে পারে নাই বরাদ্দের ব্যাপারে, এবং তাদের অস্বচ্ছতার নানা প্রশ্ন আসছে, সেখানে অনেক প্রশ্ন আসছে। আপনি জার্মানির চ্যান্সেলর বলছে আপনি লজ্জা দিচ্ছে ইরান আপনাকে। ইরানকে আপনি কিসে রাজি করাবেন বলেন? একটা স্বাধীন দেশ, তার উপর একটা থ্রেট ইসরায়েল, যার পারমাণবিক বোমা আছে, আমরা জানি না কয়টা আছে, আমরা জানি না কয় কেজি ইউরেনিয়াম আছে। এই মানে 500-700 কিলোমিটার দূরে এত বড় একটা দুষ্ট একটা কৃত্রিম রাষ্ট্র থাকবে, আপনি ইরানরে কি করে আশা করেন সে নিয়ম আপনাকে দিয়া দিবে? আপনি ইসরায়েলকে বাগে নেন, আপনি ইসরায়েলকে প্রথমে দমন করেন। ইসরায়েল তো কোনো কমিটমেন্ট করে নাই। সবচেয়ে বড় হচ্ছে ইসরায়েল কমিটমেন্ট করে নাই। ইসরায়েল অন্যায়ভাবে সিরিয়ার গোলান দখল করে বসে আছে, মিশরের বেকাউত দখল করে আছে, লেবাননের দক্ষিণ লেবাননের 10 কিলোমিটার দূরে বসে আছে, প্রতিদিন লেবাননিদের মারতেছে। ফলে আপনি যখন একটা এরকম একটা ভয়াবহ একটা একটা রাষ্ট্র, একটা আতঙ্কবাদী রাষ্ট্র, যারা অন্যায়ভাবে গাজায় হামলা করে, দখল করে, পশ্চিম তীরে করে, তেমন না করি মানবে? মানে আমি তো কোনো কারণ দেখি না। আপনি বলেন, আপনার শীতের দিন আপনার গায়ে একটা একটা মাত্র কাঁথা দিয়ে আপনি জড়াইয়া বাইরেছেন, এই ঠান্ডার মধ্যে কেউ যদি টাইনা নেয় আপনি তো ফেলবেন তারে। আপনি ইরানের এখন গায়ের চাদর হচ্ছে ফরমুজ প্রণালী। এখানে যদি কন্ট্রোল করতে না পারে, তার মেইনল্যান্ডে আক্রমণ হয়। আপনি হরমুজ প্রণালীতে বিনা বিনা শর্তে ছেড়ে দিতে বলেন। আপনি তার মেইন ইয়েটা হচ্ছে, তার মেইন শক্তিটা হচ্ছে কিছু একটা পারমাণবিক শক্তি আছে, হয়তো বোমা নাই। এই যে পাকিস্তান, তার কথা যে সবাই কিছু কিছু শুনতেছে, তার পারমাণবিক শক্তি না থাকতে দিত কেউ? ভারত পাত্তা দিত? আজকে ইরান তার 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 যে টেবিলে যে গুরুত্বটাই হচ্ছে তার পারমাণবিক অস্ত্রে না থাকলেও একটা সক্ষমতা আছে বানানোর, এবং ইউরেনিয়াম আছে। সেটা সে কেন দিবে? সে তো অঙ্গীকারই করছে যে শান্তিপূর্ণ কাজে ব্যবহার করবে। এখানে তো আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের তদারকি ছিল দীর্ঘদিন। এই চুক্তি থেকে ট্রাম্প বেরিয়ে গেছে। আপনি তাকে এইসব শর্তে কেন রাজি করবেন? আপনি তাকে ইসরায়েলকেও রাজি করেন, ইসরায়েল ইউরেনিয়াম জমা দিয়ে দেয় আণবিক শক্তি কমিশনে আন্তর্জাতিক, ইরানও জমা দিয়ে। ইসরায়েল একটা ডাকাত দেশ, একটা একটা আগ্রাসী দেশ, একটা মানবাধিকার বিরোধী দেশ, তার উপর কোনো নজরুল করেন আপনি ইরানের উপরে তুমি চালান। আপনি বলেন ইরান কোন দেশের কয় কাঠা জমি দখল করছে? আপনি বলেন ইরান আকবরে কোন দেশে গিয়ে আক্রমণ করছে? আপনি মিডল ইস্টে মার্কিন স্থাপনায় তো আক্রমণ করতেই হতো তাকে। তা না করলে আমেরিকা কিন্তু এই জি, আমি যুদ্ধবিরতিতে আমি যাইতো না। আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি স্যার। এবং মোহাম্মদ মাসুম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি মোহাম্মদ মাসুম, মোহাম্মদ মাসুম জি জি স্যার, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ক্লোজিং এ আপনার কিছু কথা নিব। মোহাম্মদ মাসুম স্যার, অ্যাডভোকেট এ কে এম বদরুল স্যার, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। মোহাম্মদ মাসুম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে জি একজন জি শিক্ষিত জি মা দাও, আমি এটা জাতি উপহার দেব। আজকের বাস্তবতায় আমাদের সমাজে, গ্রামীণ সমাজ, শহর সমাজ এবং সমাজের কৃষি অর্থনীতিতে একজন নারীর ভূমিকা, একজন মায়ের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? পাশাপাশি ট্রাম্প তো অনেক প্রেশার দিয়ে যাচ্ছেন
মোহাম্মদ মাসুম, এ পর্যায়ে আপনি আপনার বক্তব্য উপস্থান করুন। আপনার সময় 8 থেকে 10 মিনিট। মোহাম্মদ মাসুম, আচ্ছা, 7 থেকে 8 মিনিট। আসলে মোহাম্মদ মাসুম। গ্রামীণ অর্থনীতি বাংলাদেশের জি। এখনো কৃষি নির্ভর অর্থনীতি, এবং এই কৃষি নির্ভর অর্থনীতিতে পুরুষের, এটা ঐতিহাসিক ভাবেই পুরুষের পাশাপাশি নারীও সমান গুরুত্ব বহন করে এবং কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। আপনি ফসল বোনা থেকে শুরু করে বীজ তৈরি, ফসল লাগানো, ফসল কাটা, ফসল সংরক্ষণ করা এবং ফসল থেকে নানা বাই প্রোডাক্ট গুলা তৈরি করা, যেমন ধান থেকে খ্যার তৈরি করা, এই টোটাল এই প্রক্রিয়ায় নারী জড়িত। অর্থাৎ আপনি ঐতিহাসিক ভাবে 500 বছর বা 5000 বছর বা কৃষি সভ্যতার ইতিহাস আসলে নারী পুরুষের ইতিহাস। এখান থেকে নারীকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নাই, এবং এটা অর্থনৈতিকভাবে ভায়াবলও না। কারণ নারী প্রথমে তার পিতার বাড়ি, পরে স্বামীর বাড়ি এসে সে এই কৃষি বিষয়ে তার একটা অভিজ্ঞতা এবং জ্ঞান তৈরি হয়, যেটা আসলে সার্বিক কৃষির উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের বাড়ির আঙ্গিনা বা বাড়ির আশেপাশে যে সবজি হয় বা যে কৃষি কাজটা হয়, বা গবাদি পশু পালন হয়, লালন হয়, মুরগি পালন হয়, এই কৃষির এই অংশটা বা বনায়ন বলেন, এটা মূলত নারীরই অবদান। তাই আজকে বাংলাদেশের যে কৃষি, যেখানে প্রযুক্তির ব্যবহার আস্তে আস্তে বাড়ছে, তারপরও বলবো যে আসলে নারীর অবদান অনেক বেশি। এবং কৃষি, যে আজকে জিডিপিতে যে কৃষির অবদান প্রায় 20% মতো, সেখানে নারীর অবদানও যথেষ্ট আছে পুরুষের পাশাপাশি। এক কথায় বলতে গেলে যে বাংলাদেশের 54 বছরে যে খাদ্য নিরাপত্তা বা কৃষির যে অগ্রগতি, এখানে নারী এবং পুরুষের সমান অবদান, নারীকে অস্বীকার করা যাবে না। এবং এই কৃষিতে নারীর অবদানকে এগিয়ে নিতে হলে নারীকে আমাদের কৃষি বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে, তাকে অর্থায়নের সুযোগ করে দিতে হবে। এবং একজন নারী যদি কৃষি উদ্যোক্তা হতে চায়, শিক্ষিত হোক বা কম শিক্ষিত হোক, সে যদি কৃষি উদ্যোক্তা হতে চায়, তাহলে সে ধরনের ইকোসিস্টেম তৈরি করতে হবে, তাকে আধুনিক কৃষি ব্যবস্থার উপর প্রশিক্ষণ দিতে হবে, অর্থায়ন করতে হবে, বাজার ফ্যাসিলিটির সুবিধা দিতে হবে, সংরক্ষণের সুবিধা দিতে হবে। তাহলে নারীরা কৃষিতে আরো অবদান করতে পারবে। আর আপনি যেটা ইরান যুদ্ধের ক্ষেত্রে বললেন, আসলে এই যুদ্ধে কখনোই আমেরিকার অর্জন করার মতো কিছুই ছিল না। কারণ এই যুদ্ধটা ইসরায়েল আমেরিকার উপর চাপিয়ে দিয়েছে। এটা ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করেছে আমেরিকা। কারণ আমেরিকার এই ধরনের যুদ্ধে যাওয়া, এই ধরনের দীর্ঘমেয়াদী যুদ্ধে আমেরিকার কোনো অর্থনৈতিক ফায়দা নাই। খুব সীমিত সংখ্যক এই ট্রাম্পের পরামর্শক বা যারা পলিসি প্ল্যানার, তারাই বুদ্ধি দিয়ে ট্রাম্পকে যুদ্ধে নামিয়েছে। তাদের একটা অভিজ্ঞতা ছিল ভেনেজুয়েলায় মাদুরোকে যে রেজিম চেঞ্জ এবং তার তেল সম্পদ দখল, ট্রাম্পকে ইসরায়েলি প্রাইম মিনিস্টার মোসাদ এবং আমেরিকার জুইশ লবির লোক কিছু বুঝিয়েছিল, যদি আমরা বড় ধরনের হামলা দিতে পারি, তাদের সামরিক এবং রাজনৈতিক নেতৃত্বকে হত্যা করতে পারি, তাহলে দ্রুত রেজিম চেঞ্জ হবে এবং ইরানে যে সম্ভাব্য তেলের মজুদ হচ্ছে প্রায় 12 বিলিয়নের মতো, 12 বিলিয়ন ব্যারেল। এই মুহূর্তে ইরানের সম্ভাব্য তেলের মজুদ আছে 12 বিলিয়ন ব্যারেল, এবং সেই তেলটাকে দখল করা যাবে। কিন্তু এই হামলা দেওয়ার আগে ইরানের যে সামরিক শক্তি, তার সামরিক কৌশল এবং তার মিলিটারি ইন্ডাস্ট্রি এবং রাশিয়া চায়নার সাথে তার যে গোয়েন্দা নেটওয়ার্ক, এই বিষয়গুলোর সে আর কোনো সেভাবে তথ্য নেয়নি। ফলে যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে। ইসরায়েল এবং আমেরিকার কাছে যুদ্ধ হচ্ছে ওয়ার অফ চয়েস, আর ইরানের জন্য হচ্ছে ওয়ার অফ সার্ভাইভাল। অর্থাৎ এই যুদ্ধটা ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপর চাপিয়ে দিয়েছে, আর পক্ষান্তরে ইরানের জন্য এটা হলো ওয়ার অফ সার্ভাইভাল, অর্থাৎ তার টিকে থাকার যুদ্ধ। আর এক্ষেত্রে ইরান যে কৌশল নিয়েছে সেটা হলো যে যুদ্ধকে দীর্ঘস্থায়ী করো, হরমুজ প্রণালী আটকে দেওয়ার মাধ্যমে সারা বিশ্বে তেলের দাম বাড়াও,
আমেরিকার অর্থনীতি, আমেরিকার সাধারণ মানুষের জীবনকে কষ্টদায়ক করো এবং উপ মিডল ইস্টে আমেরিকার যারা কৌশলগত পার্টনার তাদের অর্থনৈতিক জ্বালানি ইনফ্রাস্ট্রাকচারকে ধ্বংস করো, আমেরিকার ঘাঁটিকে ধ্বংস করো। অর্থাৎ ইরান এটা বড় সামরিক শক্তির বিপক্ষে অ্যাসিমেট্রিক্যাল ওয়ারফেয়ার বা যেটাকে আমরা বলি অপ্রচলিত যুদ্ধ, ইরান নিয়ার স্পেস যুদ্ধ ক্যাপাবিলিটি ব্যবহার করেছে, ড্রোন ব্যবহার করেছে, আপনার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং হরমুজ প্রণালী আটকে দিয়ে অপ্রচলিত বিভিন্ন যুদ্ধ কৌশলের মাধ্যমে যুদ্ধটাকে এমন একটা জায়গায় এনেছে যে এখান থেকে এখন আমেরিকাকে সম্মানজনক দ্রুত সেফ এক্সিট করতে হবে, তা না হলে ভিয়েতনামের পরিণতি হবে এবং আফগানিস্তানের পরিণতি হবে। এ বলে আমি মনে করি আসলে আমার বক্তব্য এখানে শেষ হওয়া দরকার। হ্যালো নজরুল ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো যে আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব মোহাম্মদ মাসুম। দর্শকবৃন্দ, আমাকে একজন শিক্ষিত গুণী মাধব আমি একটি রাষ্ট্র একটি মানচিত্র উপহার দেব। এই নেপোলিয়ন বোনাপার্টের সেই বিখ্যাত মানচিত্র, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের সেই সহযাত্রী বা মা হাওয়া আলাইহিস সালামের সেই সূত্র ধরে পৃথিবী। এক্ষেত্রে স্যার, আমরা যেখানে আসছিলাম, মিস্টার ট্রাম্প কি আবার নতুন করে আমেরিকাতে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে অ্যাটাক, জাহাজে অ্যাটাক, পাল্টা অ্যাটাক চলছে। এখন তিনি বলছেন যদি ইরান তার আমেরিকার শর্ত না মানে তাহলে অপারেশন প্রমিস ট্রু কে তিনি নতুন করে সামনে আনবেন এবং ইরানকে সাহায্য করার জন্য তার যা ব্যবস্থা তাই করবেন। এখন আমেরিকার আগামী দিনের এই হরমুজ প্রণালীকে ঘিরে তার রণকৌশল মধ্যপ্রাচ্যে আমেরিকার অবস্থানটা কি হতে পারে? মধ্যপ্রাচ্য তো জেনে গেছে আমেরিকা তাকে যথেষ্ট সিকিউরিটি দিতে ফেল করেছে। মধ্যপ্রাচ্য এটা জেনে গেছে পুরা যে আমেরিকা বা ইউরোপ তার বিপদের সময় যে পরিস্থিতি মধ্যপ্রাচ্য পড়েছে, আমেরিকাও তাকে সেভ করতে পারে নাই, ইউরোপও পারে নাই। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের কাছে নতুন করে তার নিরাপত্তা ব্যবস্থা মানে নিজের নিরাপত্তা বিধান করার কি ব্যবস্থা আছে? পাশাপাশি ট্রাম্প কি আসলেও আবার নতুন করে যুদ্ধের দিকে যাবেন? বদল স্যার, ট্রাম্প যে হুমকি ধামকি দিচ্ছেন, আমেরিকা কি সেই পরিস্থিতি আছে আবার নতুন করে যুদ্ধ করে ইরানের সাথে যুদ্ধ কন্টিনিউ করা? আমেরিকার সামষ্টিক অবস্থা, অ্যাডভোকেট বদল স্যার, আমার আপনি মনে 3 থেকে 4 মিনিট বলুন। আমার মনে হয় না এগুলো বাগাড়ম্বর। উনি একটা কাজ করতে চাইছিলেন যে হরমুজ প্রণালীতে ইরানে কিছু জাহাজ আটকাইছেন, কিছু আক্রমণ করেছেন, তো পাল্টা আক্রমণের পরে আমার যেটা মনে হচ্ছে যে আরো সরে পড়ছেন, কিছুটা সরে পড়ছেন। দ্বিতীয়ত এই জায়গাটাতে যারা স্টেক হোল্ডার, একটু দূরে জাপান, পাশে চীন, উনি সাহায্য চাচ্ছেন, পাচ্ছেন না। ইউরোপের সাথে প্রায় সম্পর্ক ছিন্নের পর আজকে আবার দেখলাম তিনি আহ্বান জানাচ্ছেন তাদের আশাকে। কি আপনি হিসাবটা সোজা বুঝেন? আপনি হরমুজ প্রণালীতে যদি ট্রাম্পকে আপনার ইয়ে করতে হয়, এটা পুরোপুরি কন্ট্রোল করে নিজের ইতে নিতে হয়। আপনি মনে করেন বিরাট প্রভাবশালী লোক, আপনি দিনাজপুর একজনের সাথে লড়াই করতে ডাক থেকে 1000 লোক যাবেন, একটা কমলে কিন্তু কমলো। তো দিনাজপুরে যে বসে আছে তার বাড়ির কাছে দেখা যাবে যে রিক্সাওয়ালা, কুলি, মালিক, কৃষক, শ্রমিক আসবে, তার লোক বাড়তে থাকবে, কমবে। মিডিল ইস্টের ঘাঁটিগুলোতে আমেরিকার যা শক্তি আছে তা অলরেডি সামরিক শক্তি, স্থাপনার শক্তি এবং অস্ত্র গোলাবারুদের শক্তি কমে গেছে, সেখানে লোকক্ষয় হয়েছে। মধ্যপ্রাচ্যে উপসাগরীয় দেশগুলা এইটা আমেরিকার পক্ষে দাঁড়ানোর যে মরেল সেটাও নাই এখন। ইউরোপ তাকে বয়কট করেছে। এত দূরের একটা জায়গায় এসে আপনি 2টা জাহাজ আনেন, আপনার কি মনে হয় এখন পৃথিবী এত পিছনে আছে যে আমেরিকার 2টা ফ্লিট আসলে আপনার এটাকে আপনি কন্ট্রোল ক্যাপচার করতে পারবেন? ইন্ডিয়ারই অনেকগুলো ফ্লিট আছে, যদিও ইন্ডিয়া যুদ্ধ হয়তো ইরানের পক্ষে আসবে না। আর চীনের তো অভাবই নাই, রাশিয়া আছে, এরা আবার কাছে, রাশিয়া কাছে। কাজেই ট্রাম্পের এইসব হুমকি বাগাড়ম্বর।
বাগাড়ম্বর উনি যদি পারতেন, উনার ধারণা ছিল 1-2 দিন যুদ্ধ চলবে, খামেনি মারা যাওয়ার পর লাথা বেরোবে, সরকার পতন। সেগুলো ঘটেন। ইরানের অনেক ক্ষতি হয়েছে, কিন্তু সরকার পতন ঘটে নাই, ইরান অচল হয়ে যায় নাই, তার শাসন ব্যবস্থা স্ট্যান্ড স্টিল হয় নাই, সেগুলো ঠিকই আছে। এখন এই বাগাড়ম্বরের কারণে কিন্তু মুস্তফা খোমেনির বিরুদ্ধে কেউ মিছিল করছে না, পেজেশকিয়ানের বিরুদ্ধে করছে না। আমেরিকাতে নকিংস হচ্ছে। একদিন আশিলেক রাস্তায় ছিল, সিনেটে হ্যাকসেট যে তার প্রতিরক্ষা মন্ত্রী, তাকে নাকানি চুবানি খাওয়াচ্ছে পক্ষের বিপক্ষের সিনেটাররা, সদুত্তর দিতে পারতেছে না। একটা পর্যায়ে আমি দেখলাম বলতেছি যে দেখেন, আমরা উই কমপ্লাই দি রিকোয়েস্ট অফ ইসরায়েল এন্ড অ্যাটাক ইরান। আমি ইসরায়েলের অনুরোধে ইয়েটা আক্রমণ করছি। এবং আপনার জিওপলিটিক্যাল যে ইকুয়েশন ছিল, এই সমীকরণটা এখন আর নাই। তো আপনি আমেরিকা একা হয়ে গেছে, মিডিল ইস্টের যে দেশগুলো তার মিত্র ছিল, তারা তারা আমেরিকা মুখ খুলে বলছে না, কিন্তু আস্থা রাখতে পারতেছে না। চীন এবং রাশিয়া যেভাবেই হোক না কেন তারা ইরানকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। পাকিস্তান একটা নিউট্রাল স্ট্যান্ডে আছে, ইরান বিরুদ্ধে গেল, ভারত বিরুদ্ধে গেল, সেটা খুব তাৎপর্যপূর্ণ হচ্ছে না। এই অবস্থায় ইসরায়েল আরো কিছুদিন লেবাননের মানুষ আরো মারবে, ওইটাই তার এরিয়া। তার কাছে অন্য কোথাও আমেরিকা ইরানের আমি কোনো অ্যাডভান্টেজ দেখি না। হরমুজ প্রণালীতে যদি হামলা চালানোর চেষ্টা করে, আমেরিকাকে কিন্তু মানে বিপর্যস্ত হতে হবে। এটা তো ইরানের পুরা বহরটা হরমুজ প্রণালীতে। আপনি কি মার্কিন সমস্ত মানে নৌবহর নিয়ে আসবেন এখানে? তাহলে বিশ্বে কি আপনি টিকে থাকতে পারবেন? আপনি কয়টা আনবেন? কতটুকু আনবেন? কতক্ষণ থাকতে পারবেন? আপনার তেল লাগবে না, জি। আপনার মানে রিপ্লেসমেন্ট লাগবে না, substitute লাগবে না। আপনি তো আপনার বাড়ি থেকে অনেক দূরে, লোকাল এলাকায় আপনাকে আপনাকে সাপোর্ট ধন্যবাদ দিচ্ছে। স্যার। পশ্চিমবঙ্গের রাজনীতির উত্তাপ আমাদের ঢাকার উপরে পড়ার সম্ভাবনা আছে। এখানে বিজেপি, আপনার ত্রিপুরা, আসাম বিজেপি, পশ্চিমবঙ্গে বিজেপি বলায়, সেক্ষেত্রে ঢাকা রাজনীতির উপরে কি নতুন করে একটা উত্তাপ ছড়াতে পারে বিজেপি রাজনীতি? এবং বাংলাদেশের গভর্নমেন্টকে কি একটা নতুন প্রেশারাইজ সৃষ্টি করে, বিশেষ করে পতিত শেখ হাসিনা, আওয়ামী লীগের নেতা কর্মী থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা এবং নতুন একটা রাজনীতি সমীকরণের দিকে বিজেপি যাওয়ার হাঁটার চেষ্টা করতেছে নাকি বাংলাদেশের সাথে? আমার বিজেপির মনে মোটিভ হয় যে কি বুঝতেছেন ভারতের কেন্দ্রীয় সরকারের, স্যার, আমার বাংলাদেশকে মনে নিয়ে? হয় পশ্চিমবঙ্গে এই ব্রাহ্মণ্যবাদের উত্থান, হিন্দু মৌলবাদের উত্থান, আমি মনে করি বাংলাদেশের জন্য এটা ভালোই হয়েছে। কারণ এখানে আমাদের জাতীয়তাবাদী ইসলামী শক্তির ঐক্য। কালকে আমি দেখলাম বিরোধী দলের নেতা যিনি, উনি তাদেরকে বলছেন, ভারতের প্রতি অনুরোধ জানাইছেন সব ধর্মের প্রতি সমতাপূর্ণ আচরণ করার জন্য। আমাদের সরকারি দলের অবস্থানও একই রকম। বাংলাদেশে এটা এটা কোনো প্রভাব ফেলে না। বাংলাদেশের মানুষ এই যে রাস্তাঘাটে নামে হিন্দুদের মন্দির স্থাপনা, ব্যবসা বাণিজ্য হামলা করতে যাবে না। এবং এটা হচ্ছে আসলে ভারতের একটা লজ্জা। পশ্চিমবঙ্গে ভারতের এই বিজয়, আমি আদরাই বলবো এটা বিজেপির ধ্বংসের সূচনা। এই নির্বাচনে জিতার পরই আপনি আপনি মানে মুসলমানদের ধর্মীয় স্থানে আঘাত করবেন। এরা কি একেবারেই দুর্বল? অর্থে বিত্তে প্রভাবে কি এক সারা ভারতের মুসলমানরা ওখানে আন্ডারস্টিমেট করতেছেন? সামান্য কতিপয় ইহুদি ইসরায়েলি একটা রাষ্ট্র মধ্যপ্রাচ্যের কোটি কোটি মুসলমানকে নাস্তানাবুদ করে দিচ্ছে। ভারতের মুসলমানরা কিন্তু ভারতের প্রতি অনুগত। বাংলাদেশ থেকে যত হিন্দু ভারতে, ভারত থেকে অত মুসলমান পাকিস্তানে আসে নাই, বাংলাদেশে আসে নাই। এটা নরেন্দ্র মোদীদের বুঝতে হবে। ভারতের মুসলমানরা ভারতে থাকতে চায়, তারা ভারতের প্রতি অনুগত, তারা ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছে নিষ্ঠার সাথে। এবং ভারতের সর্বত্র যত জায়গায় আপনি সরকারের প্রতিরক্ষা বাহিনীতে মুসলমান সেই দায়িত্ব পালন করেছে। ফলে আমি মনে করি এই যে পায়ে পড়ে মুসলমানদের মানে বিপক্ষে ঠেলে দেওয়ার, এটা মুসলমানরা ভারতে একেবারে অপাঙ্ক্ত না, সংখ্যা একেবারে কম না। তার মধ্যে আপনার নিম্নবর্ণ যারা আছে তাদের একটা বিরাট শক্তি আছে। ভারতে বাংলাদেশের মধ্যে একটা জুলাই কিংবা আরব বসন্তের মধ্যে কিছু হতে পারে। ভারতে এই যে সরকার, এটা একটা জগদ্দল পাথর, শেখ হাসিনার মতো। এই জগদ্দল পাথর নির্বাচনের মাধ্যমে পরিবর্তন করা কঠিন। এটা কোনো স্বাভাবিক
গণতান্ত্রিক সরকার না। এরা নির্বাচনের আগে রাম কার্ড খেলে, ব্রাহ্মণ্যবাদী কার্ড খেলে, মুসলিম বিরোধী একটা একটা মনোভাব তৈরি করার চেষ্টা করি। এটি তো যে কোনো বিবেচনায় ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের প্রতি একটা চপেটাঘাত, যেটা নেহরুদের যে ফিলোসফিটা ছিল তার প্রতি একটা চপেটাঘাত। এই জন্য মনে করি ভারত এখন, এটা ভারত আপনি চিন্তা করেন, ভারত একটা বহুজাতিক রাষ্ট্র, বাংলাদেশের মতো ইউনিপোলার না, এক কেন্দ্রিক, প্রায় এক ভাষাবার্তার লোক, বিভিন্ন ভাষার লোক। আপনার কি মনে হচ্ছে না ভারত ভাঙনের সুর শোনা? আপনার কি মনে হয় 7 রাজ্য, আপনি মণিপুরের আপনাকে অবস্থা, ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি স্যার, আমাদের সাম্প্রতিক ভাবনা প্রোগ্রামে আমাদের মা দিবস নিয়ে কথা বলবার জন্য, ইরান আমেরিকা পরিস্থিতি এবং বিজেপির সেন্ট্রাল গভর্নমেন্টের রাজনৈতিক মেরুকরণ নিয়ে। এবং আপনাকে আবারও আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞ ধন্যবাদ জানাচ্ছি সদ্য স্যার এবং মোহাম্মদ মাসুম। আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো আয়োজনে। এবং দর্শকবৃন্দ, আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, 24 ডিজিটাল নিউজ। আপনাদের দেখা, সাবস্ক্রাইব এবং কমেন্টস নিয়ে আমরা আগামীতে আপনাদের সামনে উপস্থিত হব, এই প্রত্যাশায় আমি নজরুল ইসলাম শাসি।